নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, বেশ কিছুদিন পর আবারও তোমাদের এই প্রিয় চ্যানেলে তোমাদের জন্য নতুন এক আপডেটের ভিডিও আসলো। তো গত বেশ কয়েকদিন ভারতীয় ফুটবল নিয়ে নতুন তেমন কোনো আপডেট না আসার কারণে তোমাদের এই প্রিয় চ্যানেল থেকে ডেলি কোনো আপডেট আসছিল না। তবে এই ভিডিওতে তোমাদের জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিন্তু নিয়ে এসেছি। সেক্ষেত্রে তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো তোমরা এই ভিডিওটা একটুও না স্কিপ করে পুরোটা দেখো। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা যারা আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার আসলে তারা ভারতীয় ফুটবল রিলেটেড সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আইএসএলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো আমরা সকলেই জানি এই মরশুমের আইএসএল অনুষ্ঠিত হচ্ছেই। তবে অনুষ্ঠিত হলেও সেটা কিন্তু অত্যন্ত সাদামাটাভাবেই অনুষ্ঠিত হবে। এতদিন ধরে আমরা আইএসএলের যে জৌলুসটা দেখে এসেছি, এই মরশুমে হয়তো তার 50%ও দেখা যাবে না। তো যাই হোক, ইতিমধ্যেই এআইএফএফের তরফ থেকে প্রতিটা ক্লাবের কাছে একটা ড্রাফট ফিক্সচার কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের কাছেই ফিক্সচার পাঠানো হয়েছে। আর ওই ফিক্সচার অনুযায়ী ওপেনিং ম্যাচেই ডাকা হয়েছিল বড় ম্যাচ। তবে মরশুমের প্রথম ম্যাচেই বড় ম্যাচ হিসাবে খেলতে তেমন একটা রাজি নয় দুই প্রধান। আর তার প্রধান কারণ হচ্ছে চিরকালই কিন্তু বড় ম্যাচে একটা আলাদা টেম্পারেচার কাজ করে। আর এই ম্যাচে জেতা দলের থেকে হারা দলের মানসিক চাপটা কিন্তু বেশি হয়ে যায়, যার কারণে মরশুমের প্রথম ম্যাচেই বড় ম্যাচ খেলতে কিন্তু তেমন একটা আগ্রহী নয় দুই প্রধান। আর এর পাশাপাশি মরশুমের শুরুর দিকেই তেমন একটা ছন্দেও কিন্তু দেখা যাবে না কোনো দলকেই, যার কারণে প্রথম বড় ম্যাচে নেমেই দুই প্রধান নিজেদের কতটা সেরা পারফরমেন্সটা দিতে পারবে তা নিয়েও কিন্তু দুই ম্যানেজমেন্ট যথেষ্ট চিন্তিত ছিল। আর সেই কারণেই দুই ম্যানেজমেন্টই কিন্তু ফেডারেশনের কাছে যৌথভাবে জানায় তারা মরশুমের প্রথম ম্যাচেই বড় ম্যাচ খেলতে আগ্রহী নয়, যার ফলে শেষ পর্যন্ত ফেডারেশনের তরফ থেকে সূচিতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এবং যেমনটা আপডেট, আগামী 14 তারিখের ওপেনিং ম্যাচে মোহনবাগান দল তারা মুখোমুখি হতে পারে কেরালা ব্লাস্টার এফসির সাথে যুব ভারতী স্টেডিয়ামে। অপরদিক দিয়ে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হতে পারে 16 তারিখ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে। তবে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে বড় ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? তো এই বিষয়ে আপাততভাবে যতটা আপডেট, মে মাসেই কিন্তু ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। যেমনটা খবর, মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচ হওয়ার সম্ভাবনাটা প্রবল। তো যেমনটা আপডেট, আজ অথবা আগামীকালের মধ্যেই এই মরশুমের আইএসএলের ফিক্সচার অ্যানাউন্সমেন্ট হতে পারে। সেক্ষেত্রে ফিক্সচার অ্যানাউন্সমেন্ট হলেই সমস্ত বিষয়গুলো কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং আমরাও কিন্তু তোমাদের জানিয়ে দেব। তো একদিকে যেমন আইএসএল অনুষ্ঠিত হওয়ার দিন এগিয়ে আসছে, অপর দিক দিয়ে আইএসএল থেকে বিদেশি বিদায়ের দরজাটাও কিন্তু বন্ধ নেই। তো তোমরা জানো, চলতি মৌসুমে আইএসএল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বেশ জটিল পরিস্থিতি থাকার কারণে ইতিমধ্যেই আইএসএল থেকে একাধিক বিদেশি প্লেয়ার বিদায় নিয়ে বিদেশি লিগে যোগ দিয়েছে, যেটা কিন্তু সত্যিই একটা বড় দুঃসংবাদ ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য। কারণ যেমনটা খবর, এই মৌসুমে একাধিক দল বিদেশিহীন স্কোয়াড নিয়েই আইএসএল মঞ্চে খেলতে নামবে। আর বিদেশিহীন স্কোয়াড মানে তোমরা বুঝতেই পারছো, সেই দলগুলো পূর্ণ শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামলে তাদের পারফরমেন্সটা কেমন হবে, যার ফলে বলাই যায় এই মৌসুমের আইএসএল অত্যন্ত সাদামাটাই কিন্তু হতে চলেছে। তো যাই হোক, গতকাল আরও একটা শকিং আপডেট আইএসএল সমর্থকদের জন্য প্রকাশ্যে এসেছে। গতকাল যেমনটা জানা গেছে, আইএসএল মঞ্চের অন্যতম জনপ্রিয় বিদেশি তথা আমাদের সকলের পরিচিত সেই হুগো বোমোস, সেও কিন্তু ওড়িশা এফসির দল থেকে বিদায় নিয়ে যোগ দিয়েছে মালয়েশিয়ান ফার্স্ট টায়ার লিগে। তো আমরা সকলেই জানি ওড়িশা এফসির সাথে হুগো বোমোসের এখন একটা লম্বা চুক্তি বাকি আছে। সেক্ষেত্রে তোমরা এবার ভাবতে পারো, তাহলে হুগো বোমোস হঠাৎ করেই কেন চলে গেল? তাহলে কি আমরা আর আইএসএলে হুগো বোমোসকে দেখতে পাবো না? তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে দিই, চলতি মৌসুমে একাধিক আইএসএল ক্লাব তাদের খরচ কমানোর জন্য তাদের বিদেশি প্লেয়ারদের যেমন অন্য লিগে লোনে পাঠিয়েছে, তো ঠিক সেই মতনভাবেই হুগো বোমোসকেও লোনে পাঠিয়েছে ওড়িশা এফসি। সেক্ষেত্রে এই মৌসুম শেষেই হুগো বোমোস সে কিন্তু আবারও ফিরে আসবে আইএসএলে। তবে হুগো বোমোস, অ্যাদ্রিয়ান লুনা, আলাদিনদের মতন বিদেশি প্লেয়ারদের ছাড়া এই মৌসুমের আইএসএল যে কতটা রোমাঞ্চকর হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমরা সকলেই জানো, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা ইতিমধ্যেই তাদের নতুন দুই বিদেশি স্ট্রাইকার হিরোশি এবং হামিদকে ছেড়ে দিয়েছে তাদের লো কোয়ালিটি পারফরমেন্সের কারণে। আর দল থেকে এই দুই বিদেশি বিদায়ের পরেই ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে আইএসএলের দুই বিদেশি স্ট্রাইকার ডিয়াগো মরিসিও এবং জর্জ পেরেরা ডায়াজের নাম বেশ চর্চিত হয়েছিল। তবে অবশেষে দেখা যায় জর্জ পেরেরা ডায়াজ সে মুম্বাই সিটি এফসিতে যোগ দেয় এবং ডিয়াগো মরিসিওর ইন্টারকাশিতে যোগ দেওয়ার একটা আপডেট জানা যায়।
সেক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ইস্টবেঙ্গলে কে বা কারা আসছে? তো এই বিষয়ে গতকাল রাতে যে ব্রেকিং আপডেটটা জানা গেছে তা হচ্ছে, দলের নতুন বিদেশি স্ট্রাইকার হিসাবে এক সেরা বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করার পথে রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সে স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এজ্জেজারাই। তো এই নামটা ভুল হয়ে গেলে তোমরা আমাকে কিন্তু ক্ষমা করে দিও। তো যাই হোক, 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ইউসুফ সে বর্তমানে যুক্ত রয়েছে সিঙ্গাপুরের ফার্স্ট টায়ার লিগে। স্পেনের পাশাপাশি মরক্কোরও সিটিজেনশিপ রয়েছে এই ইউসুফের কাছে। বর্তমান ক্লাবের হয়ে এই চলতি মৌসুমে তিনি 6টা ম্যাচে 5টা গোল করেছেন। তবে এই 5টা গোলের মধ্যে একটা ম্যাচেই তিনি কিন্তু 4টে গোল করেছেন। তবে সবথেকে স্বস্তির বিষয় হচ্ছে, বর্তমানে তিনি কিন্তু খেলার মধ্যে রয়েছে, যার ফলে তাকে ভারতে নিয়ে এসে ম্যাচ ফিট করে তুলতে বাড়তি সময় লাগবে না কোচ অস্কার ব্রুজানের। ক্লাব ক্যারিয়ারে এই ইউসুফ মোট 142টার কাছাকাছি ম্যাচ খেলেছেন, যেখানে 73টা গোল এবং 11টা অ্যাসিস্ট রয়েছে এই ইউসুফের খাতায়। সেক্ষেত্রে বলা চলে মোটামুটি গোলটা কিন্তু ভালোভাবেই চেনেন এই ইউসুফ। তবে সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে, এই প্লেয়ারটাকে কোনো ক্লাবই বেশি দিন নিজেদের দলে ধরে রাখেনি। তবে সেটা তার পারফরমেন্সজনিত কারণে নাকি ডিসিপ্লিনজনিত কারণে, সেটাই কিন্তু আগামীতে লাল হলুদ জার্সিতেই দেখা যাবে। তবে আমরা সকলেই আশা করব, অতীতে যাই হোক না কেন এই ইউসুফ তিনি যেন আগামীতে লাল হলুদ জার্সিতে আপামর লাল হলুদ জনতার মান সম্মান বজায় রাখতে সক্ষম হন। তো যাই হোক, যেমনটা আপডেট, এই চলতি মৌসুমের জন্যই এই ইউসুফকে দলে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এই মৌসুমে যদি এই ইউসুফের পারফরমেন্সটা ভালো হয়, তাহলে আগামীতেও তাকে দলে ধরে রাখার সিদ্ধান্ত নিতে পারে ইস্টবেঙ্গল কর্তারা। সেক্ষেত্রে এই মৌসুমে এই ইউসুফ সে ইস্টবেঙ্গল জার্সিতে কেমন পারফরমেন্স তুলে ধরে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা আমাদের সকলের প্রিয় কোচ তথা অ্যান্তনি লোপেস হাবাসের বর্তমান দল অর্থাৎ আইএসএলের নতুন দল ইন্টার কাশিকে নিয়ে। তো আমরা সকলেই জানি কোচ অ্যান্তনি লোপেস হাবাসের হাতে জাদু আছে, আর ঠিক সেই মতনভাবেই আমাদের প্রিয় দাদু নিজের জাদুর ছড়িটাকে কাজে লাগিয়ে ইন্টার কাশিকে প্রথম মরশুমেই আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে আইএসএলের জন্য প্রমোট করেছে। এবং আইএসএল মঞ্চে ফিরে কোচ অ্যান্তনি লোপেস হাবাস তিনি কিন্তু আবারও নিজেকে প্রমাণ করতে মরিয়া। আর সেই মতনভাবেই কোচ অ্যান্তনি লোপেস হাবাসের নেতৃত্বে ইন্টার কাশি দলকে ঢেলে সাজাচ্ছে ইন্টার কাশি ম্যানেজমেন্ট। তো আমরা সকলেই জানি, গত মরশুমের দল থেকে একাধিক স্বদেশি এবং বিদেশি প্লেয়ারকে বিদায় দিয়ে আইএসএলের জন্য দলকে রেডি করছে হাবাস স্যার। আর এই হাবাস স্যারের পছন্দ অনুযায়ী ইতিমধ্যেই একাধিক আইএসএল এক্সপিরিয়েন্স স্বদেশি খেলোয়াড়দেরকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে ইন্টার কাশি ম্যানেজমেন্ট, যাদের মধ্যে রিসেন্টলি নিশু কুমার জয়েশ রানে, প্রবীর দাস এবং সেইম্যানলেন ডঙ্গিলকে ইন্টার কাশি ম্যানেজমেন্ট নিজেদের দলে সই করে নিয়েছে। আর এই সমস্ত স্বদেশি প্লেয়ারদের পাশাপাশি 4 বিদেশি খেলোয়াড়দেরকেও চূড়ান্ত করার পথে রয়েছে ইন্টার কাশি ম্যানেজমেন্ট, যাদের মধ্যে রয়েছে 24 বছর বয়সে স্প্যানিশ গোলকিপার লুইস ট্যারিস। তো আইএসএল মঞ্চে বিদেশি গোলকিপার আমরা কিন্তু রিসেন্টলি খুবই কম দেখতে পেয়েছি। সেক্ষেত্রে ইন্টার কাশি ম্যানেজমেন্ট নিজেদের দলে বিদেশি গোলকিপার সই করিয়ে যে একটা বড় চমক ছুড়ে দিল, তা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে হাবাস স্যারের মতন একজন অভিজ্ঞ বিচক্ষণ সম্পন্ন কোচ তিনি কোন পরিকল্পনায় এই মুহূর্তে আইএসএল মঞ্চে একজন বিদেশি গোলকিপার দলে সই করালেন, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আর এটা কিন্তু সত্যিই একটা বড় ইন্টারেস্টিং বিষয় সকল ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য। তো যাই হোক, এই লুইসের পাশাপাশি আরও যে সমস্ত বিদেশি খেলোয়াড়দেরকে ইন্টার কাশি নিজেদের দলে চূড়ান্ত করার পথে রয়েছে, তারা হলো 32 বছর বয়সে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার সের্জিও লেমাস। এর পাশাপাশি রয়েছে 29 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার অ্যালফ্রেড প্ল্যানাস এবং 29 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক ডেভিড হিউম্যান্স। তো এই নতুন 4 বিদেশি প্লেয়ার ইন্টার কাশি দলে প্রায় চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। এর পাশাপাশি আবার ডিয়াগো মরিসিওর সাথেও কথাবার্তা চালাচ্ছে ইন্টার কাশি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্রথম মরশুমেই কোচ অ্যান্তনি লোপেস হাবাসের হাত ধরে ইন্টার কাশি দল তারা আইএসএলে কেমন পারফরমেন্স করে, তার দিকেই কিন্তু আমাদের সকলের নজর থাকবে। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসে আনোয়ার আলীর সাগা নিয়ে। তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আনোয়ার আলীর কেসের বিষয়ে এবার কিন্তু ক্যাসের দ্বারস্থ হয়েছে বাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আনোয়ার আলীর কেসের এবার কিন্তু দ্রুত নিষ্পত্তি ঘটতে চলেছে। তো এই ক্যাসে গিয়ে যে পর্বই রায়ে জয় পাক না কেন, বাগান ম্যানেজমেন্টের ক্যাসের দ্বারস্থ হওয়ার পর থেকেই যেন চরম বিপত্তিতে পড়তে দেখা গেছে আনোয়ার আলীর গডফাদার তথা রঞ্জিত বাজাজকে। বাগান ম্যানেজমেন্ট ক্যাসে যাওয়ার পরে রঞ্জিত বাজাজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই কেস ক্যাসেতে টিকবে না, কারণ ক্যাসে তখনই যাওয়া যায় যখন কোনো কেসের চূড়ান্ত রায় অপর দিক থেকে জানানো হয় এবং তখনই সেই রায়ের বিরুদ্ধে ক্যাসেতে মামলা করা যায়।
কিন্তু এখনও যেহেতু আনোয়ার আলীর বিষয়ে চূড়ান্ত রায় এখনও দিল্লি হাইকোর্টের তরফ থেকে জানানো হয়নি, সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট ক্যাসে গিয়ে কিচ্ছু করতে পারবে না। এর পাশাপাশি রঞ্জিত বাজাজ তিনি আরও বলেন, মরশুম শুরুর আগে ইস্টবেঙ্গলকে ডিস্টার্ব করার জন্য মোহনবাগানের সিইও বিনয় চোপড়া তিনি ক্যাসে যাওয়ার ফোন দিয়ে এঁটেছেন। তবে এই বিষয় নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আনোয়ার আলী কোনো ফাইন ছাড়াই আগামীতেও ইস্টবেঙ্গল দলের হয়েই খেলবেন। তো এদিন কিন্তু এই সমস্ত মন্তব্যগুলোই করেছেন রঞ্জিত বাজাজ। তো এই বিষয়ে রঞ্জিত বাজাজকে বলবো, আপনি যদি সঠিক হন তাহলে মোহনবাগানের ক্যাসে যাওয়ার বিষয় নিয়ে আপনার এত দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর হ্যাঁ, আনোয়ার আলী যে আগামীতেও ইস্টবেঙ্গল জার্সিতেই খেলবে এটা নিশ্চিত। তবে আনোয়ার আলী কী শাস্তি পাবে তা না হয় ক্যাসেই সিদ্ধান্ত নিক। আর হ্যাঁ, কান টানলে কিন্তু মাথাও আসে, সেক্ষেত্রে আপনিও কিন্তু প্রস্তুত থাকুন আগামীর জন্য। তো যাই হোক বন্ধুরা, এতদিনে যে কোপটা সঠিক জায়গায় পড়েছে তা কিন্তু বাজাজবাবুর প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট। সেক্ষেত্রে এখন কত শীঘ্রই এই কেসের শুনানিটা জানানো হয় সেই দিকেই কিন্তু এখন নজর থাকবে সকল ভারতীয় ফুটবল প্রেমীদের। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে দিমিত্রি পেট্রাটসকে নিয়ে। তো তোমরা জানো, কোচ হোসে মলিনা মোহনবাগান দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি খেলোয়াড় দিমিত্রি পেট্রাটসকে কেমন যেন আমরা হারিয়ে যেতে দেখেছি। যে দিমিত্রি পেট্রাটসের পায়ের জাদুতে মোহনবাগান দল একাধিক ভাইটাল ম্যাচ জয়ের পাশাপাশি সফলতাও অর্জন করেছিল, তো সেই দিমিত্রি পেট্রাটসকেই কেমন যেন কোণঠাসা অবস্থায় দেখা গেছিল কোচ হোসে মলিনার আন্ডারে, যার ফলে একসময় ডিমিগড় থেকে ডিমিগো ধোনিও কিন্তু ওঠে দিমিত্রি পেট্রাটসকে লক্ষ্য করে। তবে কোচ হোসে মলিনার বিদায়ের পর কোচ সার্জিও লোবেরার আগমনে মোহনবাগানের খেলাতে যেমন নতুন করে জৌলুস ফিরে আসতে দেখা গেছে, অপর দিক দিয়ে সেই দিমিত্রি পেট্রাটসের পারফরমেন্সেরও নতুন করে কিন্তু প্রাণ ফুটতে দেখা গেছে কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে। তো তোমরা জানো, ইতিমধ্যেই কোচ সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান দল একাধিক অনুশীলন ম্যাচ খেলে ফেলেছে, যেখানে ওই সমস্ত অনুশীলন ম্যাচে দিমিত্রি পেট্রাটসকে আবারও কিন্তু পুরনো ছন্দে ফিরতে দেখা গেছে। অনুশীলন ম্যাচগুলোতে গোলের পাশাপাশি অ্যাসিস্টও কিন্তু করতে দেখা গেছে দিমিত্রি পেট্রাটসকে, যেটা কিন্তু ভারতের মাটিতে পা দেওয়ার পরই দিমিত্রি পেট্রাটসের পা থেকে আমরা সকলেই দেখতে পেয়েছিলাম। যেমনটা জানা গেছে, দিমিত্রি পেট্রাটসকে কোচ সার্জিও লোবেরা তার পছন্দের পজিশনে এবং ফ্রিলিভাবে খেলার অনুমতি দিয়েছেন, যা কিন্তু দিতে দেখা যায়নি কোচ হোসে মলিনাকে। সেক্ষেত্রে আশা করাই যায় আমরা কিন্তু এই মৌসুমে কোচ সার্জিও লোবেরার আন্ডারে দিমিত্রি পেট্রাটসকে আবারও পুরনো ডিমিগড হিসাবে ফিরে দেখতে পেতে চলেছি। আর এই মৌসুমে দিমিত্রি পেট্রাটস তার পুরনো ছন্দে ফিরে তার বিরুদ্ধে হওয়া সমস্ত রকম প্রশ্নের উত্তর ছুড়ে দেবে তা কিন্তু আশা করাই যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দিমিত্রি পেট্রাটস সে কি পারবে কোচ সার্জিও লোবেরার আন্ডারে এই মৌসুমে আবারও নিজের চেনা ছন্দে ফিরতে? তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।